বন্ধুগণ, আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের নাগরিকত্ব সম্পর্কে দুই চারটা কথা আজকে আবার বলবো। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা দেখেছেন যে দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেদিন বলেছিলাম যে আবার প্রয়োজনীয় কিছু যদি চোখে পড়ে, কোনো ঘটনা ঘটে, তাহলে আবারও আপনাদের সামনে দু কথা বলবার চেষ্টা করব। আমি আজকে আপনাদের এই যে আনন্দবাজারটা আপনাদের সবাইকে একবার পড়তে বলবো। আনন্দবাজার আজকের মানে এটা হলো বৃহস্পতিবার 29শে মে, অর্থাৎ আজকের আনন্দবাজার। আপনি একটুখানি হেডিংটা দেখুন, আমি আপনারা দেখাচ্ছি, পড়তে পারেন কিনা। লেখা আছে এখানে ডিজিটাল পরিচয়পত্র, ডিজিটাল পরিচয়পত্র। খবরটা আপনাদের চোখে পড়েছে কিনা? যদি না পড়ে থাকে সেই জন্য আমি কাগজটা আপনাদের দেখালাম। এই খবরে বলেছে যে দেশের প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল পরিচয়পত্র চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রত্যেক নাগরিকের জন্য, শব্দটা আপনারা খেয়াল করবেন, দেশের প্রত্যেকটা মানুষের জন্য এই কথা বলেনি, বলেছে দেশের প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল পরিচয়পত্র চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবং এই খবরের মধ্যেই লেখা আছে যে এই যে পরিচয়পত্র যেটা দেবে গভর্নমেন্ট, জীবনের সব ক্ষেত্রে, ধরুন চাকরি বাকরি থেকে শুরু করে উচ্চ শিক্ষার কথা যদি বলেন ছেলে মেয়েদের, বা যারা বৃদ্ধ তাদের বৃদ্ধ ভাতা, যারা বিধবা তাদের বিধবা ভাতা, যারা সরকারি প্রকল্পে ঘর পান, এবং এই জাতীয় যত সুযোগ সুবিধা আছে, মেডিকেলের জন্য যে কার্ডগুলো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যেটা দিয়েছে এই মেডিকেল ফ্যাসিলিটি পাওয়ার জন্য, যা যা আছে, খবরটা পড়লে বোঝা যায়, অতটা ডিটেলস না লিখলেও সমস্ত ক্ষেত্রে এই পরিচয়পত্র ইস্যু হলে প্রয়োজন পড়বে। এইটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আপনারা প্রত্যেকে একটু চিন্তা করেন, নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে যদি চিন্তা করেন, নেতাদের কথা শুনবেন না। সেখানে বিজেপি একরকম আপনাকে বোঝাবে, তৃণমূল একরকম বোঝাবে, অন্যান্য দলও বিভিন্ন রকমের কথা বলছেন, আনন্দবাজারও লিখেছে। আবার আমিও আপনাদের কিছু কথা বলবো। আমি বলছি, আমার কথাও আপনাদের অন্ধের মতো বিশ্বাস করার কোনো দরকার নেই, কারোর কথাই অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই। সবটা শুনবেন, জানবেন, পড়বেন, তারপরে নিজের বুদ্ধি বিবেচনা মতো সিদ্ধান্ত নেবেন। এবং এইটা দেশের প্রত্যেকটা পরিবারের জন্য
মরণ বাঁচনের সমস্যা, এই জায়গাটাতে কেউ হেলাফেলা করবেন না। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমি তাদেরও বলছি, আপনারা এই বিষয়টা খোঁজ খবর করুন, ভালো করে জানুন, না হলে মস্ত বড় ভুল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এই যে নাগরিক শব্দটা উল্লেখ করেছে, আমি আপনাদের এর আগে 2, 3, 4, 5টা বুকলেট লিখেছি, সেখানে আমি বিস্তারিত লিখেছি, ফেসবুকে বহুবার লিখেছি। আমার মনে হয় এখানে ইউটিউবে আমি ভিডিও করেও যতটা সম্ভব বলা, ব্যাখ্যা করা আমি চেষ্টা করেছি। দেখুন, আইন সম্পর্কে আমি বা যে কেউ এই আধা ঘন্টা 40 মিনিটের একটা বক্তৃতায় আপনাদের সবটা বলে দিতে পারবো, সবটা বুঝিয়ে দিতে পারবো, এইটা কিন্তু হয় না। আমরা একটা মোটামুটি ধারণা দিতে পারি। আবার এটাও বলছি যে আমরা যে ধারণাটা দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো 100% ঠিক বলছি এটা নাও হতে পারে। কারণ প্রথমত আমি আইনের ছাত্র নই, এবং আইনের ছাত্র হলেও সে সুপ্রিম কোর্টের অভিষেক মনু সিংভি বলুন, বা ওই যে বড় বড় উকিল যারা লড়াই করছেন, সবাই যে সবটা ঠিক বলেন এরকম কিন্তু নয়। ফলে সেটুকু মাথায় রেখেই আপনারা বিচার বিবেচনা এগুলো করবেন। আমি আপনাদের আজকে আরেকবার খুব সংক্ষেপে যারা নাগরিক বা কারা নাগরিক, এই কথাটা আপনাদের আরেকবার বোঝাবার চেষ্টা করব। বহু লোক আমাকে টেলিফোনে প্রশ্ন করছেন যে আমরা তো বুঝতে পারছি না যে কি কাগজপত্র থাকলে প্রমাণ হবে যে তিনি নাগরিক। আমার মনে হয় আপনারা যারা আমার এই ভিডিওটা শুনবেন তাদের মধ্যেও অনেকের এই প্রশ্ন আছে। দেখুন, আমাদের এই যে নাগরিকত্ব সম্পর্কে যদি বুঝতে হয়, আমার নিজের অবস্থান যদি জানতে হয় যে আমি নাগরিক কি নাগরিক না, আমার অবস্থানটা কি, এটা জানতে গেলে আমাদের দেশের সংবিধানটা জানতে হবে। সংবিধানটা, এইটা সংবিধান। আমি সংবিধানের ছোট রূপ খুব সংক্ষেপে মেইন বিষয়গুলো, সব ধারাগুলো আছে, অত বিস্তারিত ব্যাখ্যা নেই, প্রয়োজনও নেই আমাদের। এই যে জানা বোঝা, তার জন্য এর থেকে বড় বিশাল যে সংবিধানের যে কপিগুলো জানার দরকার নেই, এটাই যথেষ্ট। এবং এই বইটার দেখুন এখানে লেখা আছে, ঠিক এই যে এখানে লেখা আছে পার্ট 2, মানে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে এই যে 5 ধারা, আমার আঙুলের নিচে এটা হচ্ছে 5 ধারা, এইটা এই 5 ধারা থেকে এই যে এই পৃষ্ঠায় এই শেষ পর্যন্ত এটা হচ্ছে 11 ধারা। মানে এইখান থেকে শুরু করে এইটুকু, মাত্র এইটুকু আমাদের নাগরিকত্ব সম্পর্কে সংবিধান বলেছে। ফলে এইটুকু, এই দুটো পৃষ্ঠা বা একটা পাতার এপিঠ ওপিঠ, এইটুকু আর এইটুকু, এইটা কি পড়তে পারেন না? সবাই যদি নাও বোঝেন, যারা বোঝেন তাদের বলেন একটু পড়ুন, পড়ে আমাদের একটু বুঝিয়ে দিন, এইভাবে অন্তত জেনে নিন। দেখুন, এইটাতে বলছে যে নাগরিক কারা। একদম 5 ধারাতে বলছে যারা ভারতে বসবাস করেন। ভারত মানে
এইটা কিন্তু ওই যে আমরা অনেকে বলি আমার অবিভক্ত ভারত মুক্ত মুখ, এইগুলোতে হবে না। দেখুন, আইন যখন, তখন আইনের কথা বলতে হবে, ভাবাবেগের কথা বললে কাজ হবে না। আইন আইনের মতো করেই বুঝতে হবে, আইনের মতো করেই বলতে হবে। আমি সেটাই আপনাদের বলছি। এখানে 5 ধারাতে বলছে যে আমাদের সংবিধান যেদিন গৃহীত হলো সেই দিন এই যে ভারতবর্ষ, মানে এখনকার ভারত, পাকিস্তান বাংলাদেশ বাদে যে ভারতটুকু, সেইখানে যারা বসবাস করেন, সেইখানে যারা বসবাস করেন এবং নয় কিন্তু, অথবা নয় কিন্তু, যারা বসবাস করেন মানে এখন করছেন, তার সাথে আবার শর্ত আছে, এবং যারা এই ভারতে জন্মগ্রহণ করেছেন। তাহলে এই ভারতে জন্মগ্রহণ করেছেন এবং এখন এই ভারতে যারা বসবাস করেন তারা ভারতের নাগরিক। এই ভারতে যারা বসবাস করেন এবং যাদের মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুরমা এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রথম হচ্ছে যারা এই মাটিতে বসবাস করেন এবং নিজে এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, তিনি নাগরিক। এতে বলেছে, মানে 5-এর এতে বলেছে, 5-এর বিতে বলছে যে এখানে বসবাস করেন এবং যার মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুরমা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। আবার 5-এর সিতে আবার আরেকটা কথা বলেছে, এই দুটো অথবা অথবা বলেছে, আবার অথবা যারা জন্মগ্রহণ করেনি কিন্তু যারা এই যে যেদিন সংবিধান গৃহীত হয়েছে 50 সালে, তার আগের 5 বছর ভারতের মাটিতে বসবাস করেছেন, এরা ভারতের নাগরিক। তাহলে কি হলো, এখন যারা এই ভারতে, পাকিস্তান বাংলাদেশ বাদে এই ভারতে যারা বসবাস করছেন এবং এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, যারা বসবাস, অথবা ওটাও হতে পারে অথবা এটাও হতে পারে, বসবাস করছেন যার মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুরমা জন্মগ্রহণ করেছেন, অথবা জন্মগ্রহণ এই মাটিতে করেননি কিন্তু 50 সালে সংবিধান গৃহীত হবার আগের 5 বছর ধরে এই মাটিতে বসবাস করেন, তারাই হচ্ছেন ভারতের নাগরিক। এইটা 5 ধারাতে বলেছে। এইটা হচ্ছে একটা। আবার 6 ধারাতেও বলেছে কিছু কথা। এবার 6 ধারাতে কি বলছে? 6 ধারাতে বলছে যে যেহেতু দেশভাগ হয়েছিল, হওয়ার জন্য বলছে অনেক মানুষ ওপার থেকে এপারে এসেছেন, তাদের নাগরিকত্বের কি হবে, এইটা বলেছে 6 ধারাতে। ওইটা তো যারা জন্মগ্রহণ নিজে করেছেন মানে এইটুকুতে, পাকিস্তানে না, বাংলাদেশেও নয়, এই ভারতে যারা জন্মগ্রহণ করেছেন, যার মা বাবা ঠাকুরদা ঠাকুরমা জন্মগ্রহণ করেছেন, একই সাথে তারা এই ভারতে বসবাস করেন। আর যারা জন্মগ্রহণ করেননি কিন্তু সংবিধান গৃহীত হওয়ার আগে থেকে 5 বছর আগে থেকে বসবাস করেন, এইটা একটা মিটে গেল 5 ধারাতে। 6 ধারাতে হচ্ছে এইবার যারা বাইরে থেকে আসলেন। আসলে আমাদের উদ্বাস্তুদের সমস্যা হচ্ছে যারা বাইরে থেকে আসলেন। এই বাইরে থেকে যারা আসলেন তাদের বলছে যে তারা যদি মানে সে নিজে, তার মা বাবা বা তার ঠাকুরদা, দেখুন একই কথা বলেছে। 6 ধারাতে বলছে যিনি এখানে বসবাস করেন, সরি,
সৈয়দ বলছে যে এই ভারতে না, মানে এই যে পাকিস্তান বাংলাদেশ বাদ দেওয়া যেটুকু ভারত ওইটুকু না, বলছে ওই যে অবিভক্ত ভারত যেটা ছিল পাকিস্তান বাংলাদেশ জুড়ে, সেইখানে যদি কেউ জন্মগ্রহণ করে থাকেন, তার মা বাবা জন্মগ্রহণ করে থাকেন, বা তার ঠাকুরদা ঠাকুরমা জন্মগ্রহণ করে থাকেন, এইটা এর সাথে অ্যান্ড ওইটা লাগবে। তার সাথে কি লাগবে? তার সাথে লাগবে সেই রকম একটা মানুষ যদি 1948 সালের 19শে জুলাই, তারিখটা মনে রাখুন, 1948 সালের 19শে জুলাই যদি ওই পাকিস্তান এরিয়া থেকে বা বাংলাদেশ এরিয়া থেকে ভারতে যদি এসে থাকেন, তাহলে কি হয়েছে? তার জন্ম কিন্তু এই ভারতে না, হয় পূর্ব পাকিস্তানে, না হলে পশ্চিম পাকিস্তানে। তার বা তার বাপ ঠাকুরদার জন্ম হচ্ছে ওই পাকিস্তানে, পূর্ব ও পশ্চিম পাকিস্তানে। তারা যদি একত্রে যদি জন্মগ্রহণ করে থাকে, তার সাথে প্লাস তার সাথে সে যদি 48 সালের 19শে জুলাইয়ের আগে ওই দেশ থেকে ভারতে চলে এসে থাকে, তাহলে সেও ভারতের নাগরিক। বোঝা গেল কথাটা? এদের কিন্তু আর দরখাস্ত কিছু করার লাগবে না, যদি 48 সালে 19শে জুলাই আগে এসে থাকেন, বা এই দেশে যদি বরাবর বসবাস করেন, মা বাবা যদি জন্মগ্রহণ করে থাকে, বা স্বাধীনতার 5 বছর আগে থাকতে বসবাস যদি করেন, এইটা। আর বাদ বাকি যারা ওই 48 সালের 19শে জুলাইয়ের পরে যদি কেউ পাকিস্তান এলাকা থেকে বাংলাদেশ থেকে ভারতে এসে থাকেন, তাহলেও তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। কিন্তু ওরা যেভাবে পাবে ওইভাবে না, ওরা তো অটোমেটিক নাগরিক হয়ে গেল 19শে জুলাইয়ের আগে যদি এসে থাকে বা আগে থাকতে এখানে বসবাস করে। এইবারে 19শে জুলাই 48 সালের পরে আসলে আপনাকে দরখাস্ত করে নাগরিকত্ব নিতে হবে। বোঝা গেল? আবেদন করে নাগরিকত্ব নিতে হবে, আর কোনো পথ নেই। আপনি যদি বলেন আমি এখানে পুনর্বাসন পেয়েছি, জমি জমা এই সমস্ত দিয়েছে গভর্নমেন্ট, দিতে পারে, কিন্তু আপনি নাগরিক নন। আপনি যদি কোনোভাবে গভর্নমেন্টের চাকরি পেয়ে গিয়ে থাকেন, যেভাবে পেয়েছেন, তখন গভর্নমেন্ট এতটা কড়াকড়ি করেনি, চাকরি আপনাকে দিয়ে দিয়েছে, করে থাকতে পারেন, রিটায়ার করতেও পারেন, কিন্তু আপনি নাগরিক নন। এই কথাটা পরিষ্কার বুঝে নিন। যখন গভর্নমেন্ট এই যে ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার কথা বলছে নাগরিকদের, তখন কিন্তু ওই নাগরিক এই নিয়ম অনুযায়ী হবে। এইবারে কথা হলো, ওই যে প্রথম 5 ধারাতে বলেছে যদি এই মাটিতে জন্মগ্রহণ করে থাকেন, তো আপনি বলতে পারেন আপনার ছেলে মেয়ে তো এই মাটিতে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, আপনার নাগরিকত্ব না হলে আপনার ছেলে মেয়ে পাবে। এইটা কিন্তু এই সংবিধানে তাই ছিল, এই সংবিধানে কিন্তু ঠিক সেই কথাই লেখা ছিল, যেটা আপনারা সবসময় বলেন, মানে মানুষ বলে, এইটাই মানুষ জানেন, কিন্তু সেইটা এখন নেই। নেই মানে দুটো পর্যায়ে এইটা সমস্যা হয়েছে, 2 বার অ্যামেন্ড হয়েছে। একটা 1985-86 সালে হয়েছে, সে 1985-86 সাল, তখন রাজীব গান্ধী কংগ্রেসের আমল। সেই সময় যে অ্যামেন্ডমেন্টটা হয় তাতে বলে যে 1987 সাল, ওটা বললো 48, কিন্তু এটা 1987 সাল। এই 1987 সালের 1 জুলাই, ওটা 19শে জুলাই ছিল, 1 জুলাই, 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি কেউ জন্মগ্রহণ করে থাকেন ভারতের মাটিতে, তাহলে সে নাগরিক। তার মা কোথাকার, বাবা কোথাকার, কোথায় জন্মেছে, কি করেছে, কিচ্ছু দরকার নেই। 1987 সালের 1 জুলাইয়ের আগে ভারতবর্ষে যদি জন্মগ্রহণ করে থাকেন,
এবং সেটা যদি প্রমাণ করতে পারেন যে আপনি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন 1987 সালের 1 জুলাইয়ের আগে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি নাগরিক। এই যে ডিজিটাল পরিচয়পত্র দেবে, আপনি পেয়ে যাবেন, কিন্তু ওই প্রমাণপত্রটা লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে। সমস্যাটা ওইখানে, কত আগে 87 সালের আগে ভারতবর্ষের বেশিরভাগ মানুষের বার্থ সার্টিফিকেট নেই, যদিও ভারতবর্ষে আইন তৈরি হয় 69 সালে। 69 সালে একটা আইন করে বলে বার্থ সার্টিফিকেট করতে হবে, কিন্তু মানুষ জানতেন না, গভর্নমেন্টও উদ্যোগ নেয়নি, অসুবিধাও হয়নি, ফলে মানুষ এগুলো করেননি। খুব সচেতন মানুষ যারা, তারা কিছু মানুষ করেছেন। কিন্তু আমি বলতে পারি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলমান, ওবিসি এবং অন্যান্য বর্ণের, উচ্চ বর্ণের মধ্যেও যারা গরিব মানুষ, লেখাপড়া কম জানেন, তেমন লোক তো উচ্চ বর্ণের মধ্যেও আছেন, গরিব, কম লেখাপড়া জানেন, লেখাপড়া জানেন না। এই সমস্ত লোকজনের অধিকাংশ তারা 87 সালের আগের বার্থ সার্টিফিকেট নেই, ফলে তারা এই দেশে জন্মগ্রহণ করলেও সমস্যায় পড়বেন। এখন হতে পারে যে এরকম ক্ষেত্রে কিছু অল্টারনেটিভ ডকুমেন্টের কথা বলবেন, জমির দলিল ইত্যাদি ইত্যাদি নানান রকম। সেইটা পারতপক্ষে পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, বিভিন্ন সময় ডিআইবি এগুলো চান এবং সেগুলো দিয়ে কিছু কিছু কাজ হয়েও যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার এখন অবধি আমি যতদূর জানি কোন গেজেট নোটিফিকেশন করে বলেনি যে এই এই ডকুমেন্টগুলো অল্টারনেটিভ বা বিকল্প দলিল হিসেবে গ্রহণ করা যাবে, এরকম কিছু নেই বলেই আমি জানি। হয়তো সমস্যাগুলো যখন আরো বাড়বে তখন গভর্নমেন্ট যদি তেমন কিছু করে সেটা আলাদা প্রশ্ন, এখনকার অবস্থা আমি আপনাকে বলছি। তাহলে 1987 সালের 19 জুলাইয়ের পরে যাদের জন্ম তাদের কি হবে? আইনে বলছে, এবার সংবিধান না, এই যে সংবিধান, এই সংবিধানের 11 ধারায় বলেছে, এই সংবিধানের 11 ধারায় বলেছে যে এই যে কথাগুলো সংবিধান বলল, কারা নাগরিকত্ব পেতে পারে পারে না, এইটাকে মূল বিষয় করে পার্লামেন্ট যদি চায়, কারণ সংবিধান তো পার্লামেন্ট তৈরি করেনি, সংবিধান তৈরি করেছিল গণপরিষদ। এইবারে যে পার্লামেন্ট আমরা ভোট দিয়ে তৈরি করি, এই আইনের সংবিধানের 11 ধারায় বলেছে, সংবিধানের 11 ধারায় বলেছে পার্লামেন্ট চাইলে নাগরিকত্ব নিয়ে আইন করতে পারে, আরো বিশদে সেখানে লিখতে পারে, কারণ এখানে তো খুব সংক্ষেপে লিখেছে সংবিধানে। এবং সেইটা 1955 সালে আমাদের ভারতের পার্লামেন্ট নাগরিকত্ব আইন তৈরি করে। সেই নাগরিকত্ব আইনেও জন্মসূত্রে নাগরিকত্বটা সংবিধানে যা বলেছে তাই ছিল। সেইটা ওই 85-86 সালে পার্লামেন্ট আবার আইন সংশোধন করে বলে 87 সালের, মানে আইনটা কার্যকরী হয় 87 সালের 1 জুলাই থেকে, যে 1 জুলাই এবং তার পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মা অথবা বাবা দুইজনের অন্তত একজন ভারতের নাগরিক যদি না হয়, তাহলে ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেও সেই সন্তান, সেই শিশু জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবেন না। তাহলে দেখেছেন, সংবিধান থেকে কিন্তু এই আইনটা আলাদা হয়ে গেল। কিন্তু আমরা তো জানি যে সংবিধান মোতাবেকই আইন তৈরি করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা ধারণা যে সংবিধানকে উল্লঙ্ঘন করে
আইন তৈরি করলো পার্লামেন্ট, এবং আমাদের বিবেচনায় এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়, এবং আমরা সেটা করেছি। 2014 সালে আমরা এটা চ্যালেঞ্জ করি যে এটা সংবিধান লঙ্ঘন হয়েছে, কিন্তু যেটা হয়, মামলাটা এখনো রয়েছে, এই বিষয়টা সমাধান হয়নি। আরো 3-4টে বিষয় ছিল, তার কিছু কিছু নতুন আইন তৈরি করার ফলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো এইটা এখনো ভ্যালিড আছে, কিন্তু আমরা ঠিক মতো লড়তে পারছি না টাকার অভাবে, সেটা অন্য প্রশ্ন। তাহলে আইন তৈরি হলো পার্লামেন্টে যে 1987 সালের 1 জুলাই থেকে এই মাটিতে জন্মগ্রহণ করলেও আর জন্মসূত্রে নাগরিকত্ব হবে না। এইটা চলতে থাকলো, চলতে চলতে 2003 সালে এসে তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তখন মন্ত্রী ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন। সেই সময়ে ওই সরকার, বিজেপি নেতৃত্বাধীন ওই সরকার 2003 সালে আবার এই ধারাটা পরিবর্তন করে, এই ধারাটা আবার পরিবর্তন করে, এই জন্মসূত্রে ধারাটা। এবার কি করে? এবার বলে যে না, ওই একজন মা বাবার একজন নাগরিক হলে হবে না, মা বাবার 2 জনই নাগরিক হতে হবে। তা না হলে ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেও সেই শিশু জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবে না। মানে যেটুকু বাকি ছিল, কংগ্রেস প্রথম এটা করেছে, আর যেটুকু বাকি ছিল সেটুকু বিজেপি পূর্ণ করলো, মানে একেবারে ব্রেকটা পুঁতে দিল। এইটা কার্যকরী হলো 2003 সালের ডিসেম্বর বা 18 ডিসেম্বর এটা রাজ্যসভাতে প্লেস হয়েছিল, আর ঠিক লোকসভাতে 1-2 দিনের মধ্যে হয়েছিল, ডেটটা মনে নেই। কিন্তু এটা কার্যকরী হলো 2004 সালের 3রা ডিসেম্বর থেকে, ঠিক 1 বছর পর থেকে এটা কার্যকরী হলো। মানে 2004 সালের 3রা ডিসেম্বর এবং তারপরে যারা জন্মগ্রহণ করেছেন ভারতের মাটিতে, তারা কিন্তু জন্মসূত্রে নাগরিক নন, যদি তাদের মা এবং বাবা 2 জনেই ভারতের বৈধ নাগরিক না হন। বাস্তবত কি দাঁড়াবে? বাস্তবত দাঁড়াবে, ধরুন এখন 2006 সালে, 2000 সালে, 2006 সালে, 2007 সাল, 8 সাল, 10 সালে যারা জন্মগ্রহণ করেছে, সেটা চাকরির দরখাস্ত করবে, সে বার্থ সার্টিফিকেট জুড়ে দিলে, এখন তো বার্থ সার্টিফিকেট সবারই আছে, ওর পরে যারা মোটামুটি সবারই আছে, দিলে এবার গভর্নমেন্ট বলবে তোমার মা বাবার সার্টিফিকেট যোগ করো। মা বাবার সার্টিফিকেট যুক্ত না করতে পারলে সে ওই যে বলে যে ভারতীয়দের কাছ থেকে যে আবেদন, মানে সরকারি চাকরির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেইটা সে পাবে না। আমাদের আর্মিতে আর চাকরি হবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের চাকরি হবে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব ক্ষেত্রে পড়াশোনার সুযোগ হবে না, যদি নিজের বার্থ সার্টিফিকেটের সাথে মা বাবার নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র জমা করা না যায়। এখনো কার্যকরী হয়নি, কার্যকরী হতে যাচ্ছে বলেই কথাগুলো বলছি। এই যে ডিজিটাল পরিচয়পত্র এসে যাচ্ছে, তাহলে আমি ইয়াং জেনারেশনকে বলছি, যুবকদের বলছি, মানে 2003 সালের পরে যারা জন্ম করেছেন তারা 21-22 বছর বয়স, তাদের মা বাবা দুটোই লাগবে, আর তার থেকে একটু 30 বছর 35 বছর তাদের অন্তত মা বাবার একজন লাগবে নিজের বার্থ সার্টিফিকেটের সাথে। এই ডিজিটালে কিন্তু বলেছে নাগরিককে তারা সুযোগ দেবে, ফলে এই নাগরিককে যে পরিচয়পত্র দেবে, 2005 সালে যে এই মাটিতে জন্মগ্রহণ করেছে, বার্থ সার্টিফিকেট আছে, মা বাবার কাগজপত্র নেই, সে কিন্তু এইটা পাবে না।
পাবে না আমি বলতে পারি না, পাওয়ার কথা নয়, আমি আইনের কথা বলছি। আমাদের দেশের আইন আর কার্যকরী হওয়ার ব্যাপারটা তো সবসময় হুবহু হয় না, বা শুরুতে একরকম হয়, আস্তে আস্তে অন্যরকম হওয়া শুরু করে। আমি আইনটা আপনাদের বলছি, আর আইনটা এরকম থাকার মানে যেটা হবে, কারণ এটা তো একটা জীবনের প্রশ্ন, ঘুম হবে না রাত্রেবেলায়, নিশ্চিন্ত হওয়া যাবে না। সিলেক্ট হয়েও মনে হবে কাগজপত্র নিয়ে যেদিন যাব সেদিন কি হবে, তাতে ঘুমাতে পারবেন না। এই সব প্রশ্নগুলো আছে। তাহলে জন্মসূত্রে নাগরিকত্ব বললাম, আর এই দরখাস্ত করে যেটা বললাম সেটা আগে দরখাস্ত করলে হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না। বা কংগ্রেসের আমলে আমি বলছি ওই একজনে আইন করেছিল, কিন্তু তারা এটা কার্যকরী করতে যায়নি। মানে কখনো এটা নিয়ে তোমার একজন মা বাবাকেও আছে কি নেই, এইটা অন্তত কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল, আমার যা মানে আমি যতদূর জানি, আপনাদেরও বোধহয় অভিজ্ঞতা একই হবে, তারা এসব চায়নি, তারা এইসব চায়নি। পারতপক্ষে এখনো সবকিছু চাইছে না, অনেক কিছু চাইছে, কিন্তু সবটা চাইছে না। সবটা চাওয়ার জন্য এখন এই ডিজিটাল পরিচয়পত্র আসছে, এটা বিজেপির পরিকল্পনা। 98 সাল থেকে এটা শুরু করেছিল। সেই লাল কার্ড সবুজ কার্ড দেওয়ার কথা বলেছিলেন আদবানি সাহেব যখন 13 মাসের সরকার, তখন থেকে এটা করতে করতে এসছে। এইবারে প্রশ্নটা হলো যে তাহলে 19-এর নির্বাচন, মানে যে K-19 কি হলো? দেখুন, আমরা বারবার আপনাদের বলেছি, কিন্তু আমরা কি বুঝবো? আনন্দবাজারে যা লিখেছে, ওই নৌকা নো এনআরসি যারা বলেছে, নেতারা যা বলেছে, ভাষণ দিয়েছে মোদী অমিত শাহ, আসলে তারা হয়তো জানতেন না, ওই অফিসাররা বলে দিয়েছে, ভুলে গেছে, এমনও হতে পারে। আমরা কিন্তু প্রথম থেকে বলছি যে K-19 নাগরিকত্ব দেওয়ার আইন নয়। অসীম সরকার কি বলেছে, শান্তনু কি বলেছে, আর অসীম সরকার শান্তনুর কথাগুলো তো দেখছেন, আগে একরকম বলছিল, তারপরে একটু বলছে করতে করতে এখন তো কোথায় চলে গেছে সে আপনারা জানেন, কারণ এগুলো জানে না কিছু। আর এমনিতে যে এগুলো মূর্খ, সেটা আপনারা প্রত্যেকে জানেন, আমার থেকে ভালো জানেন। ফলে অন্তত এইরকম একটা সেন্সিটিভ ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যুতে আমি আপনাদের সনির্বন্ধ অনুরোধ করব যে তাদের মতো মূর্খদের কথা আপনারা শুনবেন না, বিপদে পড়ে যাবেন। যদি বলেন নেতা, একটা 9 পয়সা দাম নেই। ওদের মোদির সাথে দেখা করতে গেলে কতদিন যে ঘষাঘষি করতে, তার ঠিক নেই। ওদের কথা মোদি শুনবে? ওদের কোনো 4 পয়সা দাম। নীতি নির্ধারণের ক্ষেত্রে এই সব শান্তনু অমুক তমুক 1 পয়সা মূল্য নেই। ফলে তারা ভরসা দিলেও আপনি নিশ্চিন্ত হবেন না, কারণ তারা যেটা বলে নিজেদের একটু সুবিধার জন্য, দাম বাড়াবার জন্য বলে। তো যাই হোক, যেটা বলছিলাম, K-19টা হলো ওই 2003 সালে যে আইনটা হয়েছিল, ওই আইনে একটা নতুন ধারা হয়েছিল। ওটা শুধু কিছু কিছু আইন সংশোধন করেছিল তা না, জন্মসূত্রে একটা সংশোধন করেছিল, কিন্তু একটা নতুন ধারা তৈরি করেছিল। কি সেই ধারা? সেই ধারাটা হলো 2(b), নতুন ধারা। তাতে এই প্রথম নাগরিকত্ব আইনে ডিফাইন করা হলো, সংজ্ঞা দেওয়া হলো যে ভারতে অনুপ্রবেশকারী কারা। তখন থেকে অনুপ্রবেশকারী শব্দটা এসেছে। তাতে বলল অনুপ্রবেশকারী পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কোনো মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, যাই হোক, ভারতে যদি পাসপোর্ট, ভিসা বা ওরকম কোনো বৈধ অনুমতি পত্র না নিয়ে এসে থাকে, তাহলে সে অনুপ্রবেশকারী। একদম পরিষ্কার কথা বলে, পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ধর্মের মানুষ ভারতে অনুমতি পত্র ছাড়া আসলেই তিনি অনুপ্রবেশকারী। কে করলো? বিজেপি। কাদের ভোগান্তি হলো? ভারতে এসেছে কারা? মূলত হিন্দুরা। 2-4 জন মুসলমান এসেছে, আসতে পারে, আমি সেটা বলছি না, কিন্তু মূলত
হিন্দুদের সমস্যা হলো, মুসলমানরা যদি কিছু এসে থাকে তারা খেলে আবার চলে যাবে, তাই না? ফলে মূলত সমস্যা হলো এই আইন করে হিন্দুদের, এবং এটা বিজেপি জানতো যে এটা হিন্দুরা খেপে যাবে। ফলে তারা আইনটা করার পরের দিন থেকে বক্তব্য শুরু করলে, কালকেও দেখছিলাম একটা শুভেন্দুর একটা বক্তব্য। শুভেন্দুর কথা কোন দাম দেওয়ার দরকার আছে তা না, তাও বলছে, মানুষ তো শোনে, কিছু মানুষ তো তাদের কথা শোনে, ভুলভাল বলে যাচ্ছে। শরণার্থী 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 বলে কোনো শব্দ আমাদের আইনে নেই, নাগরিকত্ব আইনে নেই, কোথাও নেই। আমি নাগরিকত্ব আইনটা যখন বলছি, আমি দেখেন এই যে আইন বইটা আমি সামনে নিয়ে বলছি, পড়তে পারছেন আপনারা, কোথাও এরকম কোনো শব্দ নেই। বিজেপি কি প্রচার শুরু করলো? বিজেপি প্রচার শুরু করলো হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। এটা কিন্তু বিজেপি আরএসএস প্রচার করলো, আইনে কিন্তু তেমন কিছু নেই। এই কথা বলে মানুষকে ভুল বুঝালো, এবং তারা যে ভুল করলো, ভুল বুঝিয়েছে, মিথ্যে কথা বলেছে 18-20 বছর ধরে বা 15 বছর ধরে, তার প্রমাণ হলো কার-19। এখন আমরা বারবার বলেছি, তার প্রমাণ হলো কার-19। কার-19টা কি? কার-19 হচ্ছে ওই 21B-তে একটা ছোট্ট সংশোধনী, 1 লাইনের সংশোধনী। ওই যে কার-19-এ বলেছে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ধর্মের লোক আসলে অনুপ্রবেশকারী। ওইটায় একটা সংশোধন এনে বলল যে 3টে দেশ থেকে যদি এসে থাকে, বাদবাকি দেশ থেকে আসলে অনুপ্রবেশকারী, কিন্তু 3টে দেশ থেকে ওই 6টা সম্প্রদায়ের লোক যারা এসেছে তারা অনুপ্রবেশকারী নয়। তাহলে পৃথিবীর সব দেশ থেকে সবাই আসলে অনুপ্রবেশকারী। তার মধ্যে কার-19-এ ছাড় দেওয়া হলো 6টা সম্প্রদায় যারা 3টে দেশ থেকে এসেছে। এই ছাড়া এই আইনে আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। কিন্তু আমরা এই আইনের যেটুকু পজিটিভ জায়গা, মানুষকে ভুল বোঝানো ওই মানিক ফকির টকির করেছে, আমি করিনি, আমরা করিনি, আমাদের সংগঠন করেনি, যেটুকু এর মধ্যে উদ্বাস্তুদের সুবিধা সেটুকু আমরা বলেছি। সেটা কি? ওই যে হিন্দুরাও অনুপ্রবেশকারী ছিল, বৌদ্ধরাও অনুপ্রবেশকারী ছিল, খ্রিস্টানরাও অনুপ্রবেশকারী ছিল। কার-19-এ তাদের ওই 3 দেশ থেকে যারা এসেছে তাদের অনুপ্রবেশকারী তকমাটা তুলে দিল। তার মানে সে আর অনুপ্রবেশকারী না, তার মানে সে ভারতে বৈধ বসবাসকারী। তাও আবার একটা সীমারেখা করলো, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আসলে, তারপরে আসলে কিন্তু সে অনুপ্রবেশকারী। হিন্দু হলো অনুপ্রবেশকারী, খ্রিস্টান হলো অনুপ্রবেশকারী, বৌদ্ধ হলো অনুপ্রবেশকারী। মানে সেটাও কিন্তু 10 বছরের প্রশ্ন, সেটাও 10 বছর, 10 বছরের মধ্যে যারা আসছে তারা কিন্তু হিন্দু হলো অনুপ্রবেশকারী। হিন্দুদের এটা বুঝতে হবে। বিজেপি তো, আরএসএস তো হিন্দু দরদের কথা বলে, ফলে এগুলো একটু বুঝতে হবে। তাহলে অনুপ্রবেশকারী নন, কিন্তু নাগরিক নন। কারণ নাগরিক আগে বলেছি, দরখাস্ত করে যদি আপনি পেয়ে থাকেন। 2003-এ বলেছে অনুপ্রবেশ, 2003-এর আইনে বলেছিল বিজেপি, অটল বিহারী বাজপেয়ী, যে অনুপ্রবেশকারী হলে আর দরখাস্ত করা যাবে না, কারণ আপনি তো দেয়নি, দরখাস্ত করবেন কি করে? কার-19 হয়ে যেটা সুবিধা যেটুকু হলো, পজিটিভ যেটুকু হলো, যে আপনাকে এবার বৈধ বলে দিল। এইবারে যদি আপনি চান, আপনার যদি কাগজপত্র থাকে, আপনি যদি পারেন, আবেদন করে নাগরিকত্ব অর্জন করতে পারেন। ওই যে দরখাস্ত করার সুযোগটা বৈধ হওয়ার কারণে আপনি পেয়ে গেলেন, কিন্তু তার সাথে অনেকগুলো শর্ত জুড়ে দিল। সেই শর্ত পূরণ করা আমরা প্রথম থেকে বলেছি, যখন জেপিসি রিপোর্ট যখন বলেছে, জেপিসি রিপোর্ট ধরে আমরা বলেছি, জেপিসি রিপোর্টে মোদী গভর্নমেন্ট বলেছে যে যারা ওইভাবে অবৈধভাবে বিনা পাসপোর্টে এসেছে, আগে এসেছে, কয়েক বছর আগে এসেছে,
তাদের পক্ষে এটা প্রমাণ করা সম্ভব নয় যে তারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে উঠেছেন ইত্যাদি ইত্যাদি, ফলে তারা পাবে না, কথা বলেছে। আর আমরাও সেই কথা বারবার বলেছি। কয়েক বছর পরে যে রুলস তৈরি হলো, সেখানেও কিন্তু আপনি যে বাংলাদেশের নাগরিক ছিলেন তা প্রমাণ করতে হবে, নট এ ডকুমেন্ট। আপনি যে 14 সালের আগে এসেছেন প্রমাণ করতে হবে, তার জন্য 20টা ডকুমেন্ট এগুলো লাগবে। তারপরে কিন্তু দরখাস্ত করতে হবে। আমরা বলেছি ঠিক আছে, তুমি যখন হিন্দু ধর্মদের কথা বলছো, তুমি তাদের নাগরিকত্ব যখন দিতে চাইছো, তাহলে 2014 আগে যারা এসেছে 20টা ডকুমেন্ট দেখাতে বললে নাগরিক ঘোষণা করো, যেমন ভাবে আসামে করেছে 71 সালের আগে আসলে তিনি নাগরিক। সেটা বিজেপি করলো না কেন? করেনি তার কারণ বিজেপি জানে এটা তো 2-5 জনের বেশি পাবে না, এবং সেটা যে পাবে না হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলছে, আসামের যে মুখ্যমন্ত্রী, যেটাতে অসমীয়া কোনো ভয় পেও না, এটাতে আসলে লোকজন পাবে না। আমাকে বিরক্ত করো না, ভোটটা এদিক ওদিক হয়ে যাবে। ওই আসামে এ পর্যন্ত 3 জন না 4 জন পেয়েছে, পশ্চিমবঙ্গে 7-8 জন 10 জন পেয়েছে, জানি না আরো 2-4 জন মাঝে মাঝে বিজেপি মার্কা লোকে বলে আরো কিছু লোক পেয়েছে, আমি পাই না খুঁজে। আর যদি পায়ও, অন্তত 1 কোটি 108 কোটি লোকের মধ্যে যদি 500 লোক যদি পেয়েও থাকে, কি হবে তাতে? তাতে কি সমস্যা মিটলো? ওই পথে হেঁটে লাভ আছে? ফলে এইটা হচ্ছে কার 19, ওইটাতে নাগরিকত্ব হওয়ার কোনো পথ নেই। নাগরিকত্ব হওয়ার পথ নেই, 2-4 জন পেতে পারেন, কিন্তু উর্দুবাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। এবং এর মধ্যে রুলস বেরোবার পরে আপনাদের অসীম সরকার, আমাদের শান্তনুবাবু, যারা বলছিলেন আমরা চেষ্টা করছি, বলছি, রাজি হয়েছে মোদী, রাজি হয়েছে অমিত শাহ, যে আরো সরল করা হবে ইত্যাদি ইত্যাদি। সরল করতে করতে কি করেছে সেটা তো জানেন। আমার 1-2 ভিডিও আগে আমি করেছি, কালকে মনে করতে পারছিলাম না, কিন্তু দেখলাম ভিডিও আমি একটা করেছি, একটু দেখে নিন। নতুন এই সেশনে, গত মাসে ওই ওয়াকফ বিল যেদিন পাস করেছিল তার 2-3 দিন আগে একটা নতুন আইন আবার পাস করিয়েছে মোদী সরকার। আইনটার নাম দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। সেইটাতে শেষ ব্রেকটা পুঁতে দিয়েছে, শাস্তি, জেল, জরিমানার সব ব্যবস্থা করেছে। আর যেটা করেছে, বাংলাদেশ থেকে ওই যে এসে এদিক ওদিক করে থেকে গেলাম ইত্যাদি, সেই পথটা পুরোপুরি বন্ধ করেছে। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আমি এখন দেখতে পাচ্ছি এটা ইতিমধ্যে 40-45 মিনিট হয়ে গেছে, তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আমি ঠিক এর পর থেকে আমি আরেকটা ভিডিও করব, যে এই যে ডিজিটাল পরিচয়পত্র, এটা কিন্তু আকাশ থেকে পড়েনি, এরও একটা আইনি ভিত্তি আছে, আইনি বাধ্যবাধকতা আছে, একটা আইনি ইতিহাসও আছে। সেইটা আমি পরে ভিডিওটাকে আপনাকে বলবো। ভিডিওটা হয়তো আজকেই করে নেবো, আজকে পোস্ট না করলেও কালকে আপনারা পাবেন। তো আমি আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, আর অনুরোধ করব যে আপনারা বিষয়টা একটু ভালো করে বুঝুন। একবারে বুঝতে না পারলে আবার শুনুন, তারপরে যদি কোনো অসুবিধা হয় আপনারা টেলিফোন করুন। আমার টেলিফোন নাম্বার আপনারা অনেকে জানেন, না হলে ওখানে কমেন্ট করে টেলিফোন নাম্বার চাইবেন। আমাকে বিরক্ত করার জন্য চাইবেন না, যারা সত্যি জানতে চান, যারা গালাগালি করতে চান, আমি তাদের অনুরোধ করব যে তারা নাম্বারটা চাইবেন না, চাইবেন, আমি সেখানে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ, নমস্কার।